আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ঠোঁটের সাথে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ঠোঁটের সাথে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই কেমন আছেন? জি আপু, শোনা যাচ্ছে। একজন লিখছেন আবার না। কথা আগে পিছে হচ্ছে, একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, সমস্যা হচ্ছে না, আমি চেক করছি। আচ্ছা চলেন, আজকে আমরা এই পরবর্তী ক্লাসে চলে এসেছি। দুপুর বিকাল গড়িয়ে গেছে। এই টাইম ক্লাস করা খুবই বিরক্তিকর, কারণ সাহিত্য ক্লাস করতে হয় রোমান্টিক সময়ে, ধরেন যে সময়টাতে আপনি মনোযোগ থাকে। তো এই গরমের ভিতরে যারা যারা জয়েন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসেন, আমরা আজকে পড়বো চার্লস ডিকেন্স। এই ক্লাসটা পুরো একটা ক্লাস এই জন্য রেখেছি, আসলে আমি চাচ্ছি যে আপনারা এই কোর্সটা করে প্রকৃত উপকৃত হন। কারণ কিছু কিছু টপিক আসলে ইংরেজি সাহিত্যের খুব ডিপে চলে যায়, গল্পে চলে যায় না, গল্পের সেটিং এ চলে যায়। কিছু লেখকদের এরকম হয়। তো সেই ক্ষেত্রে চার্লস ডিকেন্স, তারপর হচ্ছে জর্জ বার্নার্ড শো, এর আগে উইলিয়াম শেক্সপিয়ার ধরে ধরে পড়িয়েছিলাম। সেই কারণে, কারণ আমরা দেখছি জর্জ বার্নার্ড শোর কোনো গল্পের ক্যারেক্টারের নাম দিচ্ছে। তারপর আপনার এই যে আজকে যাকে পড়বো, চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনের ক্যারেক্টারের নামও এসেছিল, স্টেলা যে ছিল ওই পিপ, এই চরিত্রগুলোর নাম এসেছে। এর মূল কারণ হচ্ছে এলিজাবেথান পিরিয়ডটা যখন শুরু হলো ইংরেজি সাহিত্যের, ঠিক আছে, এই পিরিয়ডটাতে আসলে একমাত্র যে ট্রেন্ড সেটিং করছে, পিরিয়ডটাকে একটা মার্জিনালাইজ করছে, একটা মাইলস্টোন স্থাপন করছে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। যার কারণে তার খুব ডিপে চলে যায়। বিশেষ করে ট্র্যাজেডি গুলো ভালো করে পড়বেন, সেটা থেকে কোটেশন বেশি আসে, প্রশ্ন বেশি আসে। কমেডি গুলো আসলে কম হিট হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। তারপর মডার্ন নিউ ক্লাসিক্যালে কেউ খুব একদম চার্লস ডিকেন্স বলেন, টিএস এলিয়ট বলেন বা জর্জ বার্নার্ড শো বলেন, তাদের মতো এত জনপ্রিয় হতে পারে নাই। মোটামুটি সবাই, মানে জন মিল্টন, তারাও মাস্টার ক্লাসিক লেখক, কিন্তু ওই রকম আছে না যে হ্যাঁ একদমই খুবই যুগটাই তাকে দিয়ে চিনা যায়, এরকম কিছু হয় নাই। কিন্তু রোমান্টিক পিরিয়ডে এসে আমরা দেখি যে মোটামুটি শেলি কিডস, তারা সবাই শেয়ানা শেয়ানা, মানে সবার লেখাই খুব জনপ্রিয় হয়েছে। যার কারণে আপনি যখন পিরিয়ড পড়তে যাবেন, রোমান্টিক পিরিয়ড ভালো করে পড়তে হবে। এখানে সবাই হচ্ছে এক ধরনের ক্লাসিক পয়েটস বলতে পারেন, সবার লেখাই বিশ্বব্যাপী সমাদৃত। ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে যে যুগটাতে যে যুগের যে অস্থিরতাটা শুরু হয়েছিল, ধর্ম বনাম সায়েন্স, পাশাপাশি ধরেন অর্থনৈতিক বিপ্লব হয়েছে, যার কারণে দেখা গেছে কিছু শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, দরিদ্র শ্রেণীর। ক্যাপিটালিস্ট সমাজে যখন শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়, তখন দেখা যায় যে কিছু শ্রেণীর মানুষ আসে শহরে, এসে এসব দোকানে চাকরি করে, যাদের ফলে বস্তি শ্রেণী গড়ে ওঠে। একটা ব্যাপার হচ্ছে এরকম। আরেকটা শ্রেণী হচ্ছে এই অস্থিরতার ফলে দেখা গেছে কি হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো থাকে না, বিচ্ছেদ জিনিসটা কমন থাকে এই সময়গুলোতে। আবার আরেকটা জিনিস দেখা যায় যে অনেক বাবা মার অনেক সন্তান থাকে না, সরি, সন্তান হারা বাবা মাও দেখি আমরা, আবার পিতা মাতৃহীন সন্তানও দেখি। এই পিরিয়ড গুলো আসলে হচ্ছে, আপনি যদি বলেন আমরা এখন বলতে পারি গ্লোবালাইজেশনের ফসল, ঠিক, কিন্তু গ্লোবালাইজেশনটা তো আমাদের এখন শুরু হয়েছে। কিন্তু এই যে নগরায়ন যদি বলি, সে 19 শতকে যে বসছিল ইংল্যান্ডে, এই নগরায়নের ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল।
আর যার লেখনীতে একদম এই লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে, আপনি সমাজের চিত্রটা তুলে ধরতে পারবেন, তিনি হলেন চার্লস ডিকেন্স। দ্যাটস ওয়াই পিএসসির সিলেবাসে চার্লস ডিকেন্স যারা প্রশ্ন করে তাদের কাছে খুবই খুবই পছন্দের একজন মানুষ। আপনি যদি প্রশ্নটা অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন চার্লস ডিকেন্স ছাড়া প্রশ্নটা সম্পূর্ণ হয় না। যদি মিস যায় তাহলে মনে করবেন যে ওনার হয়তো ব্যক্তিগতভাবে চার্লস ডিকেন্স পছন্দ না, যার কারণে আজকে একটা ক্লাসই রেখেছি শুধু চার্লস ডিকেন্সের উপর। আর বলবো মডার্ন পিরিয়ডে জর্জ বার্নার্ড শো হচ্ছেন একজন এরকম খুব খুব পছন্দের ইসি যারা প্রশ্ন করে তাদের কাছে লেখক জর্জ বার্নার্ড শো। আর ইলিয়টও আছে, মোটামুটি ইয়েটসও আছে। তো আমি দেখছি যে 2-3 জন রাইটার একদম মাস্ট আসে তারা হলো চার্লস ডিকেন্স, জর্জ বার্নার্ড শো, উইলিয়াম শেক্সপিয়ার আর রোমান্টিক পিরিয়ডে শেলি কিটস যাদের কথা বললাম। আসলে অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন তাদের এটা এত পছন্দের রাইটার তারা। আচ্ছা, এবার আসেন আমরা চার্লস ডিকেন্স নিয়ে কথা বলি, অনেক কথা বলে ফেললাম। ভিক্টোরিয়ান যুগ, যে আমরা যে যুগটার কথা বলতেছি, এই ভিক্টোরিয়ান যুগটা আসলে মূলত ছিল নোভেলের যুগ। কেন নোভেলের যুগ ছিল? যখন রোমান্টিক পিরিয়ডটাতে সাধারণ মানুষের কথা বলতে লাগলো, কবিরা আশ্রয় নিল কবিতায়। মানে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে, প্রকৃতির কথা বলতে গিয়ে সমাজটা খুব বেশি এখানে রিফ্লেক্ট পায় নাই, কারণ তখন সময়টা একরকম ছিল। কিন্তু যখন ভিক্টোরিয়ান পিরিয়ডে আসলো তখন সময়টা বললাম না যে একটা অস্থিরতা, উন্নতি, বিপ্লব সবকিছু একসাথে মিশেল হয়ে গেছে, যার কারণে সমাজ একটা সেন্টার পয়েন্ট হয়ে গেছে। তো এই সেন্টার পয়েন্টে এসব লিখতে গেলে কবিতায় কিন্তু এত কিছু ধরে তোলা যায় না, যার কারণে নভেলটা বেশি লেখা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় এজ অফ নভেল। এই এজ অফ নভেলের বিখ্যাত নভেলিস্ট হচ্ছেন আমাদের চার্লস ডিকেন্স। ধরে নেন আমি যদি বলি ভিক্টোরিয়ান পিরিয়ড সবচেয়ে বেশি বিখ্যাত নভেলিস্টকে, সেটা হচ্ছে চার্লস ডিকেন্স। তারপর সেকেন্ড ক্যাটাগরিতে যদি যার নাম বলি তিনি হচ্ছেন থমাস হার্ডি। তো এই চার্লস ডিকেন্সের মানে মজার কিছু একটা ট্রেট আছে, মানে বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে তার লেখায় আপনি পাবেন। প্রথম কথা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটা যেটা পাবেন তার লেখায় আপনি লন্ডন শহরকে খুব ভালোভাবে পাবেন। লন্ডন শহর কেন ভালোভাবে বললাম? এই টেল অফ টু সিটিজ হচ্ছে দুইটা শহরের গল্প, মানে দুইটা শহরের কে সেটিং রেখে গল্প। গল্পের সেটিং বুঝেন? সেটিং মানে হচ্ছে যেখানে গল্পটা মানে গল্পটা যেই এলাকা, মানে যে জায়গাটা নিয়ে হচ্ছে, মানে যে জায়গার ভিতরে এই গল্পটা গল্পটা সমাপ্ত হয়েছে। তো লন্ডন শহরের নায়িকা এবং প্যারিসের নায়ক, এই দুইজনের গল্প যে বলে আমরা এই টেল অফ টু সিটিজ, যার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছিল ফরাসি বিপ্লব। তো এই লন্ডন শুধু এটাতে না, গ্রেট এক্সপেকটেশন বলেন, তারপরে আপনি ডেভিড কপারফিল্ড বলেন, আরো যে আছে অলিভার টুইস্ট বলেন, সব গল্পে দেখা যাচ্ছে এই লন্ডন শহরে নায়ক চলে যাচ্ছে, জীবিকার খোঁজে চলে যাচ্ছে, নয়তো পালিয়ে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই একটা প্রশ্নও কিন্তু এসেছে যে বিগত বিসিএস এ, যে কার সাহিত্যকর্মে লন্ডন শহরকে পাওয়া যায়, তাহলে অবশ্যই এটার উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। ঠিক আছে, চার্লস ডিকেন্স। এরপরেরটা দেখেন, এতিম শিশু, দরিদ্রতা একদম স্পষ্ট। এই জিনিসগুলো তার লেখাতে দেখবেন হয়তো মানে এই চার্লস ডিকেন্সের যে চরিত্রগুলো থাকে তারা একসময় এতিম থাকে বা দরিদ্র শিশু থাকে, বা তারা কোনো অরফানেজে কাজ করে, অরফানেজে থাকে, তাদের ভেতরে দারিদ্রতার খুব ভয়ঙ্কর ছাপ দেখা যায়। আর তৃতীয় যে জিনিসটা আমাদের জানার মতো তথ্য, চার্লস ডিকেন্সের ডাক নাম ছিল বস, যার কারণে তার যে প্রথম বইটা, সেই বইটা সেই নামে ছিল। প্রথম বই যেটা, সেটা তার নামে ছিল, সেটার নাম ছিল স্কেচেস বাই বস। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা
হচ্ছে না, ঠিক আছে। স্কেচেস বাই বস। লন্ডন, দারিদ্রতা, বস, এটা হচ্ছে জানার মতন কয়েকটা তথ্য। এবার আসেন চার্লস ডিকেন্সের বিখ্যাত বিখ্যাত কিছু লেখা আছে, অনেকগুলা লেখায় বিখ্যাত। এই বিখ্যাত লেখা অনেকগুলো যেহেতু সেহেতু আমরা ছন্দ আকারে করবো, যেহেতু মানে একের অধিক, তার একটু কাইন্ড অফ লাইটটা লাগিয়ে দিচ্ছি। তো অনেক লেখা যেহেতু আমরা এটা কি করব, ছন্দ আকারে শিখবো, ঠিক আছে। তাহলে দেখুন ছন্দটা আমরা শুরু করতেছি সাহিত্যকর্মের নামগুলা মনে রাখার জন্য। প্রথম ছন্দটা হচ্ছে অলিভার নামক এতিম ছেলেটি কপার পেপার সংগ্রহ করে ব্লিক হাউসের ওল্ড কিউরিসিটি শপে বিক্রি করে। শপে বিক্রি করে। তার জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ মানে কি, ব্যাটেল অফ লাইফ। লাইফ এ হার্ড টাইমে তার মিউচুয়াল ফ্রেন্ড লিটল ডোরিট এবং নিকোলবাই সাহায্য না করায় ক্রিসমাসের এক রাতে বড় আশা মানে হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, বড় আশা নিয়ে এ টেল অফ টু সিটিজ এর মিস্ট্রি অফ ড্রাউনের কাছে চলে যায়। মিস্ট্রি অফ অ্যাট ইন রুট এর কাছে চলে যায়। একবার রিডিং করুন। মানে তার দুটো বন্ধু ছিল, সে গরিব ছেলে, এতিম ছেলে। তো তার বন্ধু ছিল, বন্ধুরা তাকে সাহায্য করে না তার জীবন যুদ্ধে, সেজন্য কি করে সে চলে যায়। কোথায় চলে যায়? এডউইন ড্রুডের কাছে। এডউইন ড্রুডের কাছে চলে যায়। আমি একটু রিডিং পড়ছি, দেখুন। অলিভার নামক এতিম ছেলেটি কপার ও পেপার সংগ্রহ করে ব্লিক হাউসের ওল্ড কিউরিসিটি শপে বিক্রি করে। তার ব্যাটেল অফ লাইফে হার্ড টাইমস মানে খারাপ সময়, যেহেতু সে জীবন যুদ্ধ করছে, ঠিক আছে। হার্ড টাইমসে তার মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে যে ফ্রেন্ডের সাথে খুব গভীর সম্পর্ক থাকে। এই মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে দুইজন, একটা হচ্ছে লিটল ডরিট আর একটা হচ্ছে নিকোলবাই। সাহায্য না করায় সে কি করলো, সে তার এই জীবন, সে ওর বিউটি শপে পেপার আর কপার বিক্রি করে। তার বন্ধু দুইটা তাকে সাহায্য করতেছে না, এই জন্য সে ক্রিসমাসের এক রাতে কি করলো, বড় আশা নিয়ে এই টেল অফ টু সিটিজ এর একটা লোকের কাছে চলে গেল। টেল অফ টু সিটিজ এর একটা লোকের কাছে চলে গেল। এবার আসেন আমি নামগুলো বলছি একদম পয়েন্ট আউট করে করে। এই যে এখানে দেখছেন অলিভার, ঠিক আছে। অলিভার হচ্ছে অলিভার টুইস্ট। অলিভার মানে হচ্ছে অলিভার টুইস্ট। এখানে লেখা যাবে না, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। লিখলে ছন্দটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে অলিভার টুইস্ট।
কপার মানে হচ্ছে ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড। পেপার মানে হচ্ছে পিকউইক পেপার, ঠিক আছে, পিকউইক পেপার, পিকউইক পেপার। ব্লিক হাউস যেটা আছে সেম সেটাই, দা ব্লিক হাউস। ওল্ড কিউরিওসিটি শপ যেটা আছে সেম সেভাবে সাহিত্যকর্মটার নাম আছে। ব্যাচেল অফ লাইফও সেম আছে, শুধু দাটা যুক্ত হবে, এটার সামনেও দা, এটার সামনেও দা, এটার সামনে দা, দা না থাকলে সমস্যা নেই, আপনি অপশন দেখলেই বুঝে যাবেন। তারপর হাফ টাইমস যেটা আছে সেম সেটা। আর মিউচুয়াল ফ্রেন্ডের আগে শুধু আওয়ার শব্দটা যুক্ত হবে, মানে মেইন যে সাহিত্যকর্মটার নাম সেটা হচ্ছে আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। লিটল ডোরিট যেভাবে আছে সেভাবেই, নিকোলাস নিকোলভাইও যেভাবে আছে সেভাবেই। ক্রিসমাস যেটা সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যারল, ঠিক আছে, ক্রিসমাস ক্যারল, ক্রিসমাসের সাথে শুধু ক্যারল শব্দটা যুক্ত হবে আর কি। বড় আশা যেভাবে আছে সেভাবেই, গ্রেট এক্সপেকটেশন সাহিত্যকর্মের নাম। এ ট্রেল অফ টু সিটিস যেভাবে আছে সেভাবেই সাহিত্যকর্মের নামটা আছে। মিস্ট্রি অফ অ্যাডুইন ব্রিডো যেভাবে আছে সেভাবে আছে। এখন আপনার কাজ হচ্ছে আমার যে কথাগুলো শুনছেন কমেন্টে লিখেন, বেশি না, একদম 2-3 সেকেন্ড সময় দিচ্ছি, ঠিক আছে, 4-5 সেকেন্ড আপনি লিখে ফেলতে পারবেন। আমি একটু, আপনি গ্রামার ভুলে গেছেন, শীট টিট কিছু দেন না। আচ্ছা, গ্রামার ভুলে গেছি শীট টিট দেখি না, এটা কিন্তু কথা পুরোপুরি সঠিক না, আসলে আমি যে জায়গাটা থাকি আমি এক্সট্রিমলি সরি এই জন্যে। এখানে যে লোকাল যে কম্পিউটার টাইপার আছে সে ঈদের অনেক আগে চলে গেছে, এখনো এসে আমি তাকে পাই না, এটার জন্য আমি সত্যি দুঃখিত। ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে যেভাবে হোক কথা দিলাম ম্যানেজ করে দেব, ঠিক আছে। একজন শুধু লিখেছেন, বাকিরা কি করছেন? শুধু একজনের লেখা দেখলাম। শাহজাহান সুমি লিখছে ঈদ মুবারক, আপনাকেও সবাইকে ঈদ মুবারক। সব অলস নাকি? যে হয়েছে অলস তার হবে না প্রিলি, প্রিলি হচ্ছে পরিশ্রমের পরীক্ষা। আচ্ছা, আমি একটু কাইন্ডলি বলছি, আপনারা যারা লিখেন না একটু লিখে দেন, ঠিক আছে। হ্যাঁ, গ্রামারের দিক নির্দেশনা দিব, সমস্যা নেই, আগে এখন ক্লাস করুন সাহিত্যের। প্রথম, ঠিক আছে, একটু মনোযোগ আনুন, একটু আমার সাথে চেয়ার আপ। দেখুন প্রথমটা দেখুন, অলিভার টুইস্ট, আমি কিন্তু মুছে ফেলবো। প্রথমটা হচ্ছে অলিভার টুইস্ট, তারপর হচ্ছে ডেভিড কপারফিল্ড, পিকউইক পেপার, পিকউইক পেপার, ব্লিক হাউস, ওল্ড কিউরিওসিটি শপ, তারপর হচ্ছে ব্যাচেল অফ লাইফ, হার্ড টাইম, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, লিটল জোরিট, নিকোলাস নিকোলভাই, তারপর হচ্ছে ক্রিসমাস ক্যারল, গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, মিস্ট্রি অফ অ্যাডুইন রুট, ঠিক আছে, লিখে ফেলছে ম্যাম, আমি তো দেখছি না, ঠিক আছে। আব্দুল্লাহ হাবিব শুধু কমেন্টে লিখছেন, আব্দুল্লাহ হাবিবকে ধন্যবাদ, আর কাউকে ধন্যবাদ দিব না। এখন দেখুন আমি মুছে ফেলি, এখানে যেগুলো সব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো, পরীক্ষায় যেটাতে আসছে গ্রেট এক্সপেকটেশন, এটা আর আসবে না। এই গ্রেট এক্সপেকটেশনের চরিত্রের নামগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। স্টেলা, পিপ, আর হচ্ছে মিস হাবিশা। এই পিপের পুরো নাম হচ্ছে ফিলিপ পিরিপ, ফিলিপ পিরিপ।
এখানে দেখুন গ্রেট এক্সপেকটেশনটা কি, এখানে গ্রেট এক্সপেকটেশনটা হচ্ছে নায়ক ফিলিপ পিরিপের সে একজন জেন্টলম্যান হবে, ঠিক আছে, সে একজন জেন্টলম্যান হবে। সে জেন্টলম্যান এই জন্য হবে নায়িকা স্টেলাকে পাওয়ার জন্য। এক্সপেকটেশন বলতে এটাই বুঝেছে, এক্সপেকটেশন টু বি জেন্টলম্যান। এই যে ফিলিপ পিরিপ সে তার তার বোনের কাছে থাকতো, যেহেতু তার বাবা মা ছিল না, তো সে তার বোনের কাছে থাকতো। বোনটা ভালো ছিল না, বোনের দুলাভাইটা ভালো ছিল। তো একদিন সে খুব বিরক্ত হয়ে দেখা গেছে বোনকে কিছু হলে বকাঝকা করে, সে এক লোকের দেখা পায় যে তাকে আশ্বাস দেয় যে তাকে শহরে নিয়ে তাকে কি করবে, জেন্টলম্যান বানিয়ে দেবে। তখন এই ফিলিপ পিরিপ, সংক্ষেপে যার নাম হচ্ছে পিরিপ, সে পিরিপ শহরে যায় জেন্টলম্যান হওয়ার জন্য। এই শহরে যাওয়ার জেন্টলম্যান হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে নায়িকা স্টেলা, এই স্টেলাকে ইমপ্রেস করা বা স্টেলাকে পাওয়া। তো যে তাকে আশ্বাস দিয়ে নিয়ে গেছিল সে আসলে একজন প্রতারক ভণ্ড মানুষ, মানে জেল থেকে পলায়ন করছে। তো জেল থেকে পলায়ন করছে, পরে ওই লোক ধরা পড়ে পুলিশের কাছে। তো পিপ যার ভরসা এসেছিল তার স্বপ্নটা শেষ হয়ে গেল, একদম আশার গুরুবালু হয়ে গেল। পরে পিপ বাস্তবতা বুঝতে পারছে, ফিরে আসলো। আর এর ভিতরে দেখা গেল স্টেলা প্রথম পিপকে পছন্দ করতো না খুব বেশি একটা, কারণ পিপ তো তেমন ওর চোখে লাগছে না, কোনো কিছুই নাই, জেন্টলম্যান না। তো সে একটা লোককে বিয়ে করেছিল, তার সাথে তার সম্পর্কটা টিকে নেয়, ডিভোর্স হয়ে যায়। সেও কি করে তখন নমনীয় হয়ে যায়। পিপ যখন ফিরে আসলে তার সাথে আবার সম্পর্কটা রিইউনাইটেড হয়, মানে তাদের আবার মিট হয়। আর স্টেলার মা হচ্ছে মিস হাবিশাম, ঠিক আছে, স্টেলার মা হচ্ছে মিস হাবিশাম। এই মিস হাবিশামের বাসায় পিপি স্টেলাকে দেখেছিল, ঠিক আছে। এই গল্পটা তাহলে সহজ ভাষায় যদি বলি, নায়ক নায়িকাকে ইমপ্রেস করার জন্য বেস্ট এক্সপেকটেশন নিয়ে শহরে গিয়েছিল, কিন্তু যার ভরসায় গিয়েছিল সে ধরা পড়ার কারণে তার সকল আশাই শেষ হয়ে যায়। সে বাস্তবতা বুঝতে পারে, সে তখন আবার ফিরে আসে, ঠিক আছে। এটাই হচ্ছে কাহিনী। তারপর দেখুন যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই ইয়েতে, এ টেল অফ টু সিটিজ। প্রথম যে বললাম ব্যাড এক্সপেকটেশন, এটাকে বিবেচনা করা হয় চার্লস ডিকেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা, মানে সবচেয়ে জনপ্রিয় লেখা গ্রেট এক্সপেকটেশন। যদিও আমার কাহিনীটা একদম খুব বেশি একটা পছন্দ করি, যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এ টেল অফ টু সিটিজ। তাহলে যদি পরীক্ষায় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা কি, তো তাহলে অ্যান্সার হবে কি গ্রেট এক্সপেকটেশন। আবার আসুন টেল অফ টু সিটিজ নিয়ে কথা বলি। এই টেল অফ টু সিটিজ এর টু সিটিজ হচ্ছে লন্ডন আর প্যারিস। লন্ডন আর প্যারিস। আর এখানে দেখুন যে চরিত্রগুলো একটু জানতে হবে, পরীক্ষা হতে এগুলো থেকে আসতে পারে। লুসি মেনেট, তারপর হচ্ছে চার্লস ডার্নি, সিডনি কার্টন, সিট, একটা হচ্ছে ম্যাডাম ডিফার্জ। পরীক্ষা আসলে ম্যাডাম ডিফার্জ আসবে, কারণ এই ডিফার্জ চরিত্রটা ভয়ঙ্কর, ঠিক আছে। বারবার একটু কাহিনী মনে রাখেন, ডিফার্জ, ম্যাডাম ডিফার্জ, লুসি মেনেট, চার্লস ডার্নি, সিডনি কার্টন আর হচ্ছে ম্যাডাম ডিফার্জ। এই চারটা নাম মনে রাখেন, এই চারটা নাম থেকে একটা আসতে পারে, ক্লিয়ার। এখন দেখেন এই লুসি মেনেট আর এই ম্যাডাম ডিফার্জ এই চরিত্রগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক কি। লন্ডন শহরে থাকতো লুসি মেনেট, ঠিক আছে। এই লুসি মেনেটের বাবাকে বাস্তিল দুর্গ যারা পতন করেছিল এসব লোক, মানে কৃষক সম্প্রদায়ের নেতা ডিফার্জ এবং তার স্ত্রী ম্যাডাম ডিফার্জি 18 বছর পর বাঁচিয়ে তাদের যে বাসা সেই বাসাতে রেখেছিল, মানে তাদের আস্তানায় রেখেছিল বলতে পারেন। তাহলে আমি আবারও বলছি, দেখুন ম্যাডাম ডিফার্জি হচ্ছে ফ্রান্স রেভলিউশন যারা ঘটিয়েছিল, ঠিক আছে, বাস্তিল দুর্গের যারা প্রথম ঘটিয়েছিল, এই প্রতনের লিডার, অন্যতম লিডার।
এই লিডার মহিলার আস্তানায়, এটা হচ্ছে প্যারিসে, যেহেতু বাস্তিল দুর্গ ফ্রান্স সেলিব্রেশনের কথা বলছি, এই মহিলার আস্তানায় নায়িকা লুসি মেনেটের বাবাকে উদ্ধার করে আনা হয়েছে। নায়িকা লুসি মেনেটের বাবাকে উদ্ধার করে আনা হয়েছে কত বছর পর? 18 বছর পর। কোথা থেকে? কারাগার থেকে। কোথা থেকে? কারাগার থেকে। এই যে লুসি মেনেট, এই লুসি মেনেট লন্ডন থেকে প্যারিসে চলে যায় তার বাবাকে দেখার জন্য, তার বাবাকে দেখার জন্য, বাবাকে উদ্ধার করার জন্য, নিয়ে আসার জন্য। তো সে তার বাবাকে ম্যাডাম ডিফার্জি থেকে উদ্ধার করে আনে। উদ্ধার করে আনার পরে দেখা যায় যে লন্ডন শহরে চার্লস ডার্নি নামক এক লোক, এই লোকের সাথে লুসি মেনেটের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এই লন্ডন শহরের এই যে চার্লস ডার্নি, এই ডার্নির সাথে বিয়ে হয় কার? লুসি মেনেটের। কার বিয়ে হয়? লুসি মেনেটের। লুসি মেনেটের বিয়ে হওয়ার পর লুসি মেনেটের বাবা জানতে পারে যে চার্লস ডার্নি হচ্ছে সেই লোক যার চাচার জন্য তার বাবা 18 বছর ধরে এই কারাগার বরণ করেছিল। 18 বছর ধরে কারাগার বরণ করেছিল। এর ভিতরে, গল্পের ভিতরে দেখা যায় যে চার্লস ডার্নির চাকর, মানে তার প্যারিসে হচ্ছে তার আসল বাড়ি, যদিও সে লন্ডনে থাকে, সেই চাকর প্যারিসে তাদেরকে কি করা হয়েছে? বন্দী করা হয়েছে। তখন চার্লস ডার্নি প্যারিসে আসে তার চাকরকে বাঁচাতে। বাঁচাতে এসে সে ম্যাডামে ডিফার্জির এই যে সাঙ্গপাঙ্গ, এই সাঙ্গপাঙ্গর দ্বারা অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট হওয়ার পরে ঘটনাক্রমে জানা যায় যে চার্লস ডার্নি হচ্ছে অভিজাত সম্প্রদায়, মানে যারা ক্ষমতায় ছিল, ষোড়শ লুইয়ের প্রতিনিধি হিসেবে যারা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতাবান লোকের এক চাচার সন্তান, চাচার ভাতিজা। ঠিক আছে, চাচার ভাতিজা। তার চাচা কি করেছিল? ম্যাডামি ডিফার্জির বোনকে রেপ করেছিল। মানে নায়কের চাচা ম্যাডামি ডিফার্জির বোনকে রেপ করেছিল। এই যে ম্যাডামি ডিফার্জির বোনকে রেপ করে মেরে ফেলছিল, এই লুসি মেনেটের বাবা এটা সত্যটা প্রকাশ করে ফেলছিল। লুসি মেনেটের বাবা ছিল ডাক্তার, যার কারণে চার্লস ডার্নির চাচা লুসি মেনেটের বাবাকে 18 বছর বন্দী রেখেছিল। কিন্তু যখন আবার ক্ষমতায় চলে আসলো এই যে সব প্রতিবাদী ম্যাডামি ডিফার্জির দলরা, জেকোবিনের লোকরা, তখন আবার কি করলো? চার্লস ডার্নির যারা পরিবার ছিল তাদের সবাইকে মেরে ফেলা হলো, বন্দী করা হলো। তখন চার্লস ডার্নিকেও তারা চিনে ফেলছে, এজন্য চার্লস ডার্নিকেও তারা বন্দী করে ফেলছে। এমন সময় সিডনি কার্টন নামক এক ভদ্রলোক আসলো, এসে চার্লস ডার্নিকে বাঁচালো। কিভাবে বাঁচালো? দুজনের চেহারা একই রকম ছিল। বাঁচানোর দুইটা কারণ ছিল। একটা কারণ হচ্ছে সে নায়িকা লুসি মেনেটকে আগে থেকেই পছন্দ করত। দ্বিতীয় কথা হচ্ছে সে চাচ্ছিল যে তার যেহেতু চার্লস ডার্নির সাথে চেহারার মিল আছে, লুসি মেনেটের যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, বাচ্চা আছে, সে তার হাজবেন্ডের সাথে ভালো থাকুক। আমি হচ্ছে কোনো বিচার, মানে আমার কোনো ইয়ে নেই, আমি ইয়া টাইপের মানুষ, আমি তাদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করি। মানে সিডনি কার্টন তাদের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করি। পরে প্যারিস থেকে চার্লস ডার্নি, লুসি মেনেট, তারপর হচ্ছে তার বাবা চলে যায়। এর মাঝে তাদের একটা ধস্তাধস্তি হয়েছিল ম্যাডামি ডিফার্জির সাথে, সেই ধস্তাধস্তিতেও ম্যাডামি ডিফার্জি মারা যায়। ঠিক আছে, সেই ধস্তাধস্তিতেও ম্যাডামি ডিফার্জি মারা যায়। তাহলে আমি যদি গল্পটাকে আরেকটু ঘুরিয়ে বলি, গল্পটা হচ্ছে ম্যাডামি ডিফার্জিরা যখন গরিব ছিল, কৃষক সম্প্রদায় ছিল, তখন তার বোনকে রেপ করেছিল অ্যাভারমঞ্জি নামক একটা অভিজাত শ্রেণীর একজন লোক। ঠিক আছে, তো একসময় যখন বাস্তিল দুর্গের পতন হলো, তখন ম্যাডামি ডিফার্জি ধরে 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 এই সবগুলোর প্রতিশোধ নিচ্ছিল। তো নেয়ার আগে যখন রেপ করেছিল, এই রেপের সত্য কথাটা প্রকাশ করেছিল নায়িকার বাবা, যার কারণে অ্যাভারমঞ্জি পরিবার তাকে 18 বছর জেলে দিয়ে দিয়েছিল। তো এটা যেহেতু জানে ডিফার্জিরা তাকে বাঁচালো, মানে নায়িকার বাবাকে বাঁচালো। কিন্তু দেখা যায় পরে এই নায়িকার বাবাকে বাঁচাইছে, কিন্তু নায়িকার জামাই কি করছে? তার বোনের রেপের বংশধর। ঠিক আছে, তো যার কারণে নায়িকার জামাইকে আবার তারা ধরে ফেলে, মেরে ফেলার জন্য।
এর ভিতরে একজন ফেরেশতা টাইপের লোক সিডনি কার্টন আসে কি করে, একই রকম চেহারা, যেহেতু সে চার্লস ডার্নির জায়গায় চলে যায়, তাকে ফাঁসি দেওয়া হয় আর চার্লস ডার্নি বেঁচে যায়। মানে কৌশলে কি করে চার্লস ডার্নিকে বের করে সিডনি কার্টন নিজেকে উৎসর্গ করে। এই গল্পটার মূল কথা হচ্ছে কি, যে স্যাক্রিফাইস ক্যান রিস্টোর পিচ। মানে আপনি যদি আপনার জীবনকে স্যাক্রিফাইস করেন তাহলে আপনি শান্তি পুনঃস্থাপন করতে পারবেন। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল নভেল, ঐতিহাসিক নোবেল, কিন্তু ঐতিহাসিক নোবেল হলেও এটাতে গল্পটাতে পুরোটা একটা মেসেজ দিছে। ইতিহাসটা ছিল ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে, মানে ঐতিহাসিক যে আশ্রয়টা নিয়ে এখানে মূল কথাটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ক্রিটিসিজম করা হয়েছে। কেন ক্রিটিসিজম করা হয়েছে? কারণ একসময় ধনীরা তাদেরকে শোষণ করতো, কিন্তু আবার যখন কৃষক শ্রেণীরা ক্ষমতায় আসলো তখন তারা আবার কি করলো, শোষণ করা শুরু করলো, ধনীদেরকে ঘরবাড়ি পুড়ে দিল, তাদেরকে গ্যালোটিনো হত্যা করলো। এই যে অস্থির সময়টা, এই অস্থির সময়টাকে স্থির করার জন্য সিডনি কার্টনের ফাঁসিটা দিয়ে লেখক বুঝিয়েছেন যে একমাত্র স্যাক্রিফাইসেই মানুষ যদি নিজের এই ভিতরের হিংসা, বিদ্বেষ, ঘৃণাগুলো স্যাক্রিফাইস করতে পারে তাহলে শান্তি আনা সম্ভব। অনলি স্যাক্রিফাইস ক্যান রিস্টোর পিস। আশা করি বুঝেছেন। আর কেউ যদি খুব কম বুঝে থাকেন শুধু বলবো ম্যাডাম ডিফার্জ, লুসি মেনেট, সিডনি কার্টন আর চার্লস ডার্নি, এই 3-4টা নাম মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, চার্লস তাহলে সিডনি তাহলে চার্লস ডার্নিকে বাঁচায়, ঠিক আছে? চার্লস ডার্নিকে বাঁচিয়ে সে হিরো হয়, সে গল্পের আসল হিরো হয়ে যায়। এবার আসেন যেটা তার আত্মজীবনীমূলক উপন্যাস, মানে তার বাস্তব জীবন যেটাতে ছিল, বাস্তব জীবনের রিফ্লেকশন যেটাতে ছিল, যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি। এই অটোবায়োগ্রাফিক্যাল নোবেল হচ্ছে ডেভিড কপারফিল্ড, ঠিক আছে? এই অটোবায়োগ্রাফিক্যাল নোবেল হচ্ছে ডেভিড কপারফিল্ড। অটোবায়োগ্রাফিক্যাল নোবেল হলো, এই নোবেলটাতে একটা স্বতন্ত্রতা রয়েছে। এই স্বতন্ত্রতা হলো একটা ছেলে মানুষ কিভাবে সংগ্রাম করে একটা পর্যায়ে যায়, বা তার লাইফ স্ট্রাগলটা লন্ডন শহর বা ওই তৎকালীন ইংল্যান্ড সমাজে কেমন সেটা দেখিয়েছে। ডেভিড কপারফিল্ড গল্পের নায়ক। তার বাবা কি হয়, মারা যায়। মারা যাওয়ার ফলে তার মা মার্কস্টোন নামক এক লোককে বিয়ে করে। ওই লোকটাও বেশি একটু খুব সুবিধার ছিল। সুবিধা না থাকার কারণে ওই যে এখানেও কিন্তু ডেভিড কপারফিল্ড এতিম, তো ওই সৎ বাবা তাকে কি করতো, বকাঝকা করতো, কিন্তু সেও তার সৎ বাবাকে পছন্দ করতো। এর ভিতরে তার মাও মারা যায়। প্রথম বাবা তো মারাই ছিল, তারপর মাও মারা গেল। তখন সে কি করলো, লন্ডন শহরে চলে গেল, পালিয়ে চলে গেল। চলে যাওয়ার পর অনেক কষ্টে সে লন্ডন শহরে নিজেকে প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা করে অ্যাগনেস নামক এক মেয়েকে বিয়ে করলো। এটাই হচ্ছে কাহিনী। তাহলে চরিত্র তিনটে আমাদের মনে রাখার মতন। একটা হচ্ছে মার্কস্টোন, ডেভিড কপারফিল্ড, আর হচ্ছে অ্যাগনেস, মানে ওর নায়িকা, যাকে শেষ পর্যন্ত সে বিয়ে করছে। পরীক্ষায় চরিত্র আসলে টেল অফ টু সিটিস এর আসবে, এটা আসবে না, জাস্ট জানার জন্য লিখে দিলাম। পরীক্ষায় এটা আসার মতো তথ্য হচ্ছে, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। কার নোবেল এটা? অটোবায়োগ্রাফিক্যাল নোবেল হচ্ছে আপনার চার্লস ডিকেন্সের। এবার ছোটবেলা থেকে আমরা যেটা খুব নাম শুনেছি, খুব পপুলার, সেটা হচ্ছে অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট। অলিভার হচ্ছে এতিম ছেলে, মা নেই, বাপ নেই। এই অলিভার টুইস্ট কোথায় থাকতো? একটা অরফানেজে, মানে এতিমখানায় থাকতো। তো এতিমখানাটাতে যে ছিল দেখাশোনা করতো ওদের খুব খুব কম খাবার দিত, যার কারণে অলিভার টুইস্ট একদিন প্রতিবাদ করাকে তাকে কি করলো, আরেকটা জায়গায় কাজ করার জন্য পাঠানো হলো। সেখান থেকেও সে অত্যাচার সহ্য না করতে পারে লন্ডন শহরে পালিয়ে চলে আসে। তাহলে এখানেও দেখেন অলিভার টুইস্টের গন্তব্য লন্ডন শহর, ডেভিড কপারফিল্ড লেখকের গন্তব্য লন্ডন শহর। সব নায়করা শুধু পালিয়ে যাচ্ছে, কেউ হয়তো ভালো জীবনের আশায় পালাচ্ছে, কেউ হয়তো বেঁচে থাকার তাগিদে পালাচ্ছে, ঠিক আছে? তো এই অলিভার টুইস্টে লন্ডন শহরে চলে গেল, তখন সে একটা চোর চক্র, ঠিক আছে, ফ্যামিলি,
এই চোরার দলের খপ্পরে পড়লো, একজনের খপ্পরে পড়লো। এই ফ্যাগিং গ্রুপের খপ্পরে পড়ে সে আবার চোরের আস্তানায় চলে। তখন সে চোরের আস্তানা থেকে চুরি বিদ্যা শিখে, মানে চোরের আস্তানা যে গেল, চোরের আস্তানা যাওয়ার পরে সে যেদিন চোরদের সাথে চুরি করতে বের হলো, সেই দিন সে ধরা পড়ে গেল। ঠিক আছে, সেই দিন সে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে একটা ভালো মানুষের হাতে ধরা পড়ছে। সেই ভালো মানুষটার নাম হচ্ছে বার্ডন ল। এই বার্ডন ল আস্তে আস্তে দেখা গেছে ঘটনাক্রমে খুঁজে বের করে জানতে পারে যে এই অলিভার টুইস্ট হচ্ছে একজন মহিলা, ধনী মহিলার বাচ্চা ছিল। ঠিক আছে, ধনী মহিলাটা মারা যায়, মারা যাওয়ার ফলে সে একটা অরফানেজে তাকে রেখে যায়। সেই ধনী মহিলাটা হচ্ছে অলিভার টুইস্টের মা এবং যে বার্ডন লোয়ের বান্ধবী, মানে চুরি বিদ্যা থেকে যে লোকটা তাকে ধরে বাঁচাইছিল, মানে তাকে হেল্প করছিল, তার জিনিসে সে চুরি করতে গেছিল, মানে ফেগিন গ্রুপদের সাথে। তো এই ভালো লোকটা তাকে পরে বাঁচালো, বাঁচিয়ে ঘটনাক্রমে তার আসল পরিচয় খুঁজে বের করলো। আসল পরিচয় ছিল সে একজন সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান ছিল, কিন্তু তার মা মারা গেছে এবং তার মা তার জন্য সম্পত্তি লিখে দিয়ে গেছে। তো সেই লোক আবার, মাটা আবার ছিল সেই লোকের বান্ধবী। তো শেষ পর্যন্ত অলিভার টুইস্ট অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। সে তখন সেই ভালো লোকটাকে বলে যে আপনি আমার যে আমি আগে প্রথম যে এতিমখানায় থাকতাম সেই এতিমখানার বাচ্চাগুলোকে খরচ নিবেন, এবং যে চোরার গ্রুপ, যে ফ্যাগিন গ্রুপ, এই ফ্যাগিন গ্রুপে অনেক চুরি করার ছোট ছোট বাচ্চা আছে যারা চুরি করে, তাদের দায়িত্ব নিবেন, তাদের পড়াশোনা করাবেন। এটাই হচ্ছে গল্পটা। খুবই সুন্দর একটা গল্প, হাত টাচিং একটা গল্প। একটা বাচ্চা কিভাবে এই কঠিন দুনিয়ায় সার্ভাইভ করে এই জিনিসটা তুলে ধরা আছে। ঠিক আছে, তাহলে অলিভার টুইস্টের শুধু অলিভার টুইস্টের নামটা মনে রাখলে চলবে, আর গল্পটা তো আমি বলেই দিছি। এ ক্রিসমাস ক্যারল অলরেডি চলে আসছে। ঠিক আছে, ক্রিসমাস ক্যারল অলরেডি চলে আসছে। হার্ড টাইমস হচ্ছে তৎকালীন ইংল্যান্ডে যে অস্থিরতা, অস্থির সময়ের কথা নিয়ে লেখা হয়েছে। আমি কিন্তু বারবার বলছি যে ভিক্টর প্রিউজটা হচ্ছে আপনার প্রিউজটা বুঝতে হবে। ঠিক আছে, আপনি মুখস্থ করলেই হবে না, মানে ইয়াটা বুঝতে হবে যে ওই সময়টাতে কি চলছে। ওই যুগটাতে অর্থনৈতিক অগ্রগতি সবচেয়ে বেশি হয়েছে, কারণ শিল্প বিপ্লবের যে একদম ডাইরেক্ট ইম্প্যাক্ট ওই যুগটাতে পড়ছে। এই সেই অর্থনৈতিক যুগের ফলে সমাজে মানুষের ভিতরে ধর্ম নিয়ে দ্বন্দ্ব শুরু হচ্ছে, ক্লাস নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা নিয়েই লেখক লিখেছিলেন হার্ড টাইমস। আরেকটা হচ্ছে আপনার এখানে হচ্ছে দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড নামে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে তার অসমাপ্ত উপন্যাস। ঠিক আছে, মিস্ট্রি অফ এডউইন ড্রুড, এটা হচ্ছে তার অসমাপ্ত উপন্যাস, মানে এটা উনি ফিনিশড করে যেতে পারেন। আমার কেন জানি মনে হচ্ছে টেল অফ টু সিটিজ থেকে বা ধরেন যেগুলা ডেভিড কপারফিল্ড সেগুলো থেকে আবার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর ব্লিক হাউসে একটা গল্প হয়, সেটা হচ্ছে একটা মামলার গল্প। ঠিক আছে, ব্লিক হাউসের গল্পটা হচ্ছে জার্নাডাইস নামক একটা কোম্পানি থাকে, এই কোম্পানি জার্নাডাইস এন্ড জার্নাডাইস প্রপার্টির একটা মামলা থাকে। এই মামলা চালাতে চালাতে দেখা যায় যে একজন ভদ্রলোক একদম পুরো ফতুর হয়ে যায়, কিন্তু মামলার কোনো সমাধান হয় না। আর ওল্ড কিউরিসিটি শপে একটা বালিকা নীল এবং তার দাদুর গল্প আসছিল যে তারা ঋণগ্রস্ত ছিল, শেষে ঋণগ্রস্ত হতে হতে তারা অভাব দারিদ্র্যে তাদের জীবন একদম শেষ হয়ে যায়, ওল্ড কিউরিসিটি শপ। আর বাকি যে গল্পগুলো আছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ না, সেগুলো আর জানার প্রয়োজন নেই। এবার চলো এই টেল অফ টু সিটিজ এর একটা বিখ্যাত কোটেশন আছে যেটা পরীক্ষা আসার মতো। এই টেল অফ টু সিটিজ এর এটা 35তম না জানি 36তম, সরি 35তম বিসিএস আবার অনুবাদ হিসেবে এসেছে। একটু আমি আপনাকে দেখাচ্ছি এটা ইয়াটা কি, এটা হচ্ছে ইট ওয়াজ এ ব্যাচ
ইট ওয়াজ দ্য ব্লাস্ট অফ টাইম, ঠিক আছে? একটু মনে রাখেন, পুরোটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুরুটা এভাবে ছিল, এটা ছিল ফার্স্ট লাইন, ঠিক আছে? ওপেনিং লাইন ছিল গল্পের, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, এটা ছিল সর্বোত্তম সময়, ঠিক আছে? ইতিহাসের সর্বোত্তম সময়। ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইম, এটা ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। ইট ওয়াজ ওর্স্ট টাইমস, ইট ওয়াজ দ্য টাইম। তাহলে এরকম কিছু দেখলে বুঝে নেবেন যে এগুলো হচ্ছে কিসের লেখা, এই টেল অফ টু সিটিজের কোটেশন। এটা দিয়ে বাকিটা নভেলটা শুরু হয়েছে। ইট ওয়াজ দ্য টাইম অফ উইজডম, অনেক লাইন, 4-5টা লাইন, ঠিক আছে? জাস্ট আপনি হিন্টসটা দিয়ে মনে রাখবেন, পুরোটা মনে রাখার প্রয়োজন নেই। রিভেঞ্জ ইজ এ ওয়াইল্ড জাস্টিস, এই কথাটা বলেছিলেন ফ্রান্সিস ব্যাকন, ঠিক আছে? তাহলে আসলে আশা করি এটা মনে রাখতে পারবেন। ইট ওয়াজ দ্য লাস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, এই টেল অফ টু সিটিজ এর প্রথম প্রারম্ভিক লাইন যেটা দিয়ে শুরু হচ্ছিল, কতগুলা লাইন একসাথে, এটা আবার 35তম বিসিসে অনুবাদ হিসেবে এসেছিল, ডাইরেক্ট টু দিস, ঠিক আছে? এবার আসেন, আমাদের ক্লাস কিন্তু শেষ। এই ক্লাস শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ লেখা লিখে দিই। আমি চাচ্ছি যে আপনাদের সবই কভার করে দিই, যেন ইনশাআল্লাহ 14-র ভিতরে 10, 11, 12 আপনারা পেয়ে যান। প্রশ্ন সহজ হলে 13 পাওয়া অস্বাভাবিক না। গত কোর্সের ক্লাসে 13টা কমন এসেছে, অবশ্য গত 43 প্রশ্ন একদম বেসিক থেকে আসছে। তো বেসিক আর কোচিং হোক, 10+ পাইলে আপনি মনে করেন আপনার নাম্বার ভালো। আচ্ছা, আমরা ক্লাসিক্স ক্লাসিক্স সাহিত্য নিয়ে একদমই টোটালি কোনো কথা বলি না। ক্লাসিক্স সাহিত্য বলতে বুঝেছি আমরা গ্রিক সাহিত্যের যেসব গ্রিক রাইটাররা ছিল, বিখ্যাত রাইটাররা, এই ক্লাসিক্স লিটারেচার, এই লিটারেচার নিয়ে আমরা তেমন কথাই টোটালি বলা হয়নি। এই ক্লাসিক্স লিটারেচারে আপনার যাদের নামটা লেখাগুলো একটু পড়তে হবে, দেখাই দিচ্ছি। এটা হচ্ছে হোমার, ইলিয়াড। ইলিয়াড মানে হচ্ছে এই যে আমরা যে পড়েছিলাম ট্রয় নগরীর কাহিনীটা, এই ট্রয় নগরীর কাহিনী নিয়ে এই ইলিয়াড লিখেছেন হোমার। এই ইলিয়াড শব্দটা ইলিয়াম থেকে আসছে, ইলিয়াম মানে হচ্ছে ট্রয়। এসকাইলাস, এসকাইলাস হচ্ছে অ্যাগামমনন, ঠিক আছে? এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নামগুলো মুখস্থ করে ফেলবেন। আর হচ্ছে ইউরিপিডিস, ইউরিপিডিস লিখছে, তারা হচ্ছে গ্রিক রাইটার, ঠিক আছে? গ্রিক এবং রোমান রাইটার। ইউরিপিডিস লিখছে মিডিয়া। প্রশ্ন যদি আনকমন হয় তাহলে এই ধরনের জিনিস আসবে, ঠিক আছে? এরিস্টোফ্যান্স লিখছে ফ্রগস। ফ্রগস গুরুত্বপূর্ণ না, আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু রিস্ক না রাখার জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সেনেকা গুরুত্বপূর্ণ, সেনেকা অবশ্যই নামটা গুরুত্বপূর্ণ। তাহলে সেনেকা হচ্ছে একজন ক্লাসিক রাইটার। ফেডরা লিখছে, ঠিক আছে? ফেডরা। আরেকটা বাদ পড়ছে, সেটা হচ্ছে ওডিপাস টেক্স। তাহলে দেখুন এখানে ক্লাসিক্স রাইটার কারা, তারা হচ্ছেন ক্লাসিক্স বিখ্যাত রাইটার। সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে হোমার, সেনেকা, সফোক্লিস, তারপরে তারা হচ্ছেন মোটামুটি বিখ্যাত, ঠিক আছে? সফোক্লিসের ইডিপাস টেক্সট সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, আর হোমার ইলিয়াড তো এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়ছে। হোমারের আরেকটা লেখা আছে অডিসি, ঠিক আছে? বাংলাটা এখন লিখতে গেলে হয়তো ভুল হবে, তাই বাংলায় লিখে দিচ্ছি, ODISSEC এরকম কিছু মনে হয়, ঠিক আছে? হোমার তাহলে দুইটা লিখছে, এই দুইটা কিন্তু মহাকাব্য। অডিসি এবং ইলিয়াড দুটোটাই হচ্ছে মহাকাব্য। মহাকাব্য মানে হচ্ছে এপিক, ঠিক আছে? মহাকাব্য মানে হচ্ছে এপিক, মহাকাব্য মানে হচ্ছে এপিক। সেলফ মডেল টেস্ট দিলে 8-9 এর বেশি কারেক্ট করতে পারি না, আপনার পড়া বাড়াতে হবে, ঠিক আছে? আর মডেল টেস্ট কঠিন মডেল টেস্ট না, কিছু আছে যে একদম আননোন দিবেন না, কমন গুলার ভিতর থেকে চেষ্টা করবেন। ধরেন কিছু কিছু মডেল টেস্টে দেখা গেছে অনেক আনকমন লিটারেচার আসতেছে, তো সেক্ষেত্রে আমার সাজেশন হবে শীট গুলা ভালো করে পড়েন, ঠিক আছে? আমি যে শীট গুলা দিচ্ছি সেগুলা পড়লে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের যে নর্মাল মডেল টেস্ট গুলা থাকে সেখানে 12-13 পাবেন।
মাস্ট 12-13 পাবেন। শীটগুলা ভালো করে আবার শেষ করেন, শীট কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে, কোনো শীট দেওয়ার বাকি নাই, একদম 21 পর্যন্ত শীট দেওয়া হয়েছে। আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো আপনি যদি 1 থেকে 23 পর্যন্ত 21 পর্যন্ত শেষ করেন 12-13 অবশ্যই পাবেন মডেল টেস্টে পরীক্ষায়। আর 2টা শীট দেওয়া হয় নাই, সেই 2টার ক্লাস আরো বড় হবে। দেখছেন আপনাদেরকে আমি 3টা ক্লাস বেশি করাইছি, আপনাদের লেকচার শেষ হওয়ার কথা ছিল লেকচার 20 তে, আপনারা লেকচার আরো পাবেন 23 পর্যন্ত। 21 অলরেডি করাই ফেলছি, 22 আর 23 আগামী সপ্তাহে করাবো। এটা একটু মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা আমার আল্লাহ একটা রহমত বলি যে মানে আমার গ্যাস পাওয়ারটা তুলনামূলক ভালো আমাদের চাইতে, যার কারণে আমি খুব সংসার করে কলেজে যাওয়া সম্ভব হয় না, কিন্তু আমি সবসময় দেখা গেছে কি সাজেশন করে পড়তাম যে এটা এভাবে আসবে বা এটা আসার সম্ভাবনা, যার কারণে রেজাল্টটা খুব ভালো ছিল। তো এই জন্যই চেষ্টা করি সব জিনিসে আপনাদেরকে সাজেশন বা এইভাবে পড়েন সেভাবে পড়ার বলার, তো কাইন্ডলি এটা মাথায় রাখবেন আর কি, যে কথাগুলোই বলি। আমাদের কপালে তো সেরকম মানে এরকম শোনার মতন লোক খুব কম ছিল হয়তো, জন্য আপনাদের মতন এত দ্রুত আমরা আসলে আমরা পরে আসছি, খুব পরে আসছি এই জার্নিতে। আচ্ছা এবার আসেন একটু ইয়াটা লেখাই দিই, ক্রিটিসিজম কয়টা গুরুত্বপূর্ণ লেখাই দিই, ঠিক আছে? তারপর ক্লাস ছুটি দিয়ে দেব। প্রথম যে ক্রিটিসিজমটা গুরুত্বপূর্ণ সেই ক্রিটিসিজমটা হচ্ছে এরিস্টটলের, এটা পরীক্ষা আসার মতো খুব গুরুত্বপূর্ণ। এরিস্টটলের পলিটিক্স, ঠিক আছে? পলিটিক্স ক্রিটিসিজম, এটা কিন্তু ক্রিটিসিজম, ক্রিটিসিজম বোঝেন তো? ক্রিটিসিজম মানে হচ্ছে যেটা আমরা বলি সমালোচনা করে আর কি, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, এই যে লালনীল দীপাবলির মতো। আপনারা লালনীল দীপাবলি পড়ছেন না? এই লালনীল দীপাবলির মতো এই সিডনিকে জানেন? এই সিডনি হচ্ছে ফিলিপ সিডনি, আমরা পড়ছিলাম যে এস ফিলিপ সিডনি হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। একটু দেখেন, যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এই ধরনের জিনিস দিবে, ঠিক আছে? আমি তো ইংলিশে স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখি না, শুধু কোটেশনটা দিয়ে একটু আটকায়, তাহলে আর বাকি সব কমন জেনারেল দেয়। প্রিফেস টু শেক্সপিয়ার, ঠিক আছে? প্রিফেস টু শেক্সপিয়ার, স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন লিখছে প্রিফেস টু শেক্সপিয়ার। ওয়ার্ডসওয়ার্থ আর কর্নিস মিলে লিখছিল প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স, লিরিক্যাল ব্যালেন্স প্রিফেসটা লিখলাম, ঠিক আছে? লিরিক্যাল ব্যালেন্স। এসটি কর্নিস লিখছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আরে একটা আছে তারপর শেষ। মেথু আর্নল্ড, study of poetry, T.S. Eliot, the metaphysical poet, T.S. Eliot হচ্ছে the metaphysical poet। আশা করি এতটুকু, এই নামগুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে সমালোচনা করছে, মানে লেখকদের জীবনী নিয়ে লিখছে, বিভিন্ন ইয়ে নিয়ে লিখছে, তো এগুলো আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন, এগুলো পরীক্ষা আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরিস্টটল যেটা লিখছে, বাংলা সাহিত্যে যেমন লালনীল দীপাবলি আছে, তারপর আছে আপনার গোপাল হালদার এবং যারা যারা লিখছে সাহিত্য জিজ্ঞাসা বিভিন্ন, এটাও এরকম টাইপ, ঠিক আছে? তাহলে পয়েটিক্স লিখছে এরিস্টটল, ফিলিপ সিডনি লিখছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখানে দেখেন গুরুত্বপূর্ণ হচ্ছে আনকম যেটা, এগুলো হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন যেটা সেটা, আর হচ্ছে মেথু আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি। বায়োগ্রাফিক্যাল লিটারেরি অলরেডি চলে আসছে, লিরিক্যাল বিলিয়টা কিন্তু অলরেডি চলে আসছে, আর লাস্টে হচ্ছে
টি.এস. ইলিয়ট লিখছিল সাহিত্য সমালোচনা করে। টি.এস. ইলিয়ট কিন্তু শুধু কবি না, একজন ড্রামাটিস্ট এবং ক্রিটিকও। একজন ড্রামাটিস্ট বাদে উনি একজন ক্রিটিকও, মানে সমালোচক। ঠিক আছে, তো এই টি.এস. ইলিয়ট ট্রেডিশন এন্ড ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ নামক একটা বইও লিখছে, সমালোচনা করে বা সাহিত্যকে গবেষণা করে। ঠিক এটাও একটা দ্য ম্যাটাফিজিক্যাল পয়েন্ট। আশা করি আপনারা ধরতে পারছেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর রিভিশন দিবেন। আমি সময় পেলে অবশ্যই এই ক্রিটিসিজমের আরো যে লিস্টগুলো আছে সেগুলো সহ দিয়ে দেব। ঠিক আছে, অ্যারিস্টটলের পয়েটিক্স এটা মনে রাখবেন, এটা নৈতিকতা সুশাসনও আসতে পারে, যেহেতু অ্যারিস্টটলের লেখা, রুশোর লেখা, তারপর হচ্ছে থমাস হবসের লেখা সুশাসনে আসে। তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। রাতের ক্লাস ঠিক 10টায় ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 10টায় চলে আসবেন রাতের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।